ডাই জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করলো কিছু, কিন্তু কণ্ঠনালীতে শব্দ এসে তা আর বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা, আই লাভ ইউ ফর দেন মি। প্লিজ তুই আমাকে ফিরে দিস না। ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি তোকে সব দিব, তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বাজ পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে তাকালো। ইতিমধ্যে লিবি বেগম বিলাপ শুরু করেছেন। ছেলেটা এত নির্লজ্জ হলো কখন? পুরো পরিবারের সামনে কেউ এইভাবে কোনো মেয়েকে প্রপোজ করে? আমার ছোট ভাইয়ের বউকে বলে ডিভোর্স দিয়ে দিত। জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। ডেলা রাগে থরথর করে কেঁপে উঠল। এত জীবন যাকে সে বন্ধুর চোখে দেখে এসেছে, আজ সে তাকে প্রপোজ করছে। ডেলার ইচ্ছে করল জাইনের গালেও আরেকটা থাপ্পড় মারার জন্য। এক হাত দিয়ে নিজের আরেকটা হাত চেপে ধরল, হাত কন্ট্রোল করার জন্য। তার লজ্জা করছে একে বন্ধু বলতেই। থাপ্পড়ের জোরে জাইনের মতো সুঠাম দেহের লোক নিজের জায়গা থেকে কিছুটা সরে গেল। লাল লাল চোখ নিয়ে ডেলার দিকে তাকালো জাইন। ঠোকা দিলেও মনে হলো রক্ত বের হয়ে যাবে। জাইন তার ছেলের হাসি হাসলো ডেলার দিকে তাকিয়ে। তোরা কেউ আমার অনুভূতি কোনোদিন বুঝলি না। জাইনের গলার স্বর কিছুটা ভাঙা শোনালো। মানুষ কান্না করলে যেরকম হয় ওই রকম। ডেলা নিজের মুখ ঘুরিয়ে নিল জাইনের দিক থেকে। হ্যাঁ চামড়ি, এই তুই আমার নাতিটারে মারলি কেন? ডেলা উত্তর দিল না। মেহেরুন্নেসা খেপে গেলেন। তার প্রিয় নাতিকে এই মেয়ে দুটো থাপ্পড় মারল তার সামনে, আর এই বাড়ির কেউ তার প্রতিবাদ করল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। মেহেরুন্নেসা আবার বললেন, আমি তোর জন্য একটা সুন্দর দেখা মাইয়া পছন্দ কইরা লইয়া আইমু। ভালো হয়েছে, এর মতো সাদা চামড়ার বিলাইটা আশিককে বিয়া কইরা লইছে। তোর জীবনটা বাইচ্চা গেছে এই সাদা ফড়িংয়ের থেকে। আমি সুরত ভালা মাইয়া আইনা তোরে দিমুনে যাইন, আর কান্দিস না। জাইন মাথা নিচু করে হাত দিয়ে চোখ ঢেকে নিজের রুমের দিকে চলে গেল। ইরহাম কোনো কথা না বলে ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে রইল। টু শব্দও করল না ইরহাম। নুসরাত এত সিরিয়াস একটা মোমেন্টে হা হা করে হেসে দিল। সবার চোখ তার দিকে পড়তেই হাত দিয়ে মুখ চেপে ধরল নুসরাত। সরি আর হাসবো না। লুৎফা বেগমের জ্ঞান ফিরেছে এতক্ষণে। যখন সোফা থেকে উঠে বসলেন, ধীরে ধীরে সব মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা এক এক করে। মনে পড়তে সোফা থেকে লাফ দিয়ে উঠে বসলেন। পায়ের জুতো খুলে হাতে নিলেন। আশিক বুঝতে পারল এই জুতো তার পিঠেই পড়বে। নিজের পিঠ বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে ডেলার পেছনে দাঁড়ালো। লুৎফা বেগম জুতো দিয়ে মারতে গেলেই ডেলাকে লুৎফা বেগমের সামনে চেপে ধরল আশিক। আশিক বলল, উফ, আম্মা এত চিন্তা কিসের? আমরা যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে, এতে সমস্যা কি? লুৎফা বেগম জুতা দিয়ে আশিকের পিঠে দু এক ঘা লাগিয়ে দিলেন। আশিক ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। আশিককে ধরার জন্য লুৎফা বেগম আশিকের শার্টের কোনা চেপে ধরলেন। আশিক নিচের শার্ট ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। ডেলাকে ঘিরে দুজন ২-৩ বার গোল গোল ঘুরল। মা ছেলের দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে উঠল। ওই লুৎফা, তুই আমার নাতিদারে পিছে এইভাবে পড়লি কে? সামান্য বিয়েই করছে, বেশি কিছু করে নাই গা আমার নাতিটা। লুৎফা বেগম কথা বলতে বলতে কেঁদে উঠলেন। শাড়ির কোনা দিয়ে চোখ মুছে নিলেন। তো কি হয়েছে সেটা? আমার নাতিটা কত সুন্দর মাইয়া বিয়া কইরা লইয়া আইছে। দেখ তুই, চেহারা সুরত দেখা তো আমি ফিদা হইয়া গেছি। নুসরাত দূর হতে দৌড়ে আসলো। আশিকের পিঠে চাপড় মেরে বলল, গুড জব ভাই, গুড জব। এই বিদেশিনীকে বিয়ে করে তুই তো ছক্কা মেরে দিলি। পটালি কিভাবে এই ফিরিঙ্গিনীকে? আশিক ভাবসাব নিয়ে নিচের শার্টের কলার ঠিক করল। বুঝতে হবে না ভাইয়ের ট্যালেন্ট। লুৎফা বেগম চেতে গেলেন। সোফার উপরে বসেছিলেন, পা থেকে জুতো খুলে আশিককে ঢিল মারলেন।
আশিক লুৎফা বেগমকে থামিয়ে দিয়ে বলল। আম্মু কোট পরে এসব। লুৎফা বেগম বললেন। আশিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিক আর ডেলাকে সোফায় বসার জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসলো। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন।